স্যার কি মজা, রীতিমতো একটা জম্পেশ অ্যাডভেঞ্চার হবে। হ্যাঁ, তাত্ত্বিক পর্যবেক্ষণ এবং রিপোর্ট তৈরি করা, এটা পড়াশোনা একটা অংশ, বুঝলে? এই কথা শোনার পরেও সবাই খুশিতে মাতোয়ারা। রাফি পেছন থেকে বলে উঠল, স্যার কি মজা, রীতিমতো একটা জম্পেশ অ্যাডভেঞ্চার হবে। হ্যাঁ, তবে মজা করতে হলে দায়িত্বও নিতে হবে। কালকের মধ্যে তোমাদের নাম জমা দেবে। 3টি বড় টিমে ভাগ করা হবে তোমাদের। প্রত্যেক টিমে 30 জন করে সদস্য এবং 5 জন করে লিডার থাকবে। ক্লাস শেষ হতেই মেহেরিন ক্যাম্পাসের পুরনো গাছটার নিচে বসে। মাথায় আজও রোদ, কিন্তু মনটা যেন রোদ ভরা নরম এক মেঘে। চুপচাপ আস্তে পেছন থেকে চুমকি এসে বলে, মেহু, তুই জানিস আমরা কিন্তু 3 দিনের জন্য যাচ্ছি। 3 দিন, বুঝলি? মেহেরিন তাকিয়ে মুচকি এসে বলে, তা জানি, তাই বলে এইভাবে চোখ কপালে তুলে বলছিস কেন? মানে বুঝিস না, 3 দিন মানে সঠিক সাজার, ফটো তোলার আর নতুন জামা পরার সুযোগ। আর মানে আজই শপিং এ যেতে হবে। তুই না পুরাই ক্রেজি। না, 3 দিন মানে সঠিক সাজার, ফটো তোলার আর নতুন জামা পরার সুযোগ। আর মানে আজই শপিং এ যেতে হবে। তুই না পুরাই ক্রেজি। সফরে যাচ্ছি, বিয়েতে না পাগল। তুই জামা কাপড় নিয়ে পড়লি কেন? উফ মেহু, তুই কিছু বুঝিস না। এর কদিন পরেই তো তোর প্রিয় জায়গা মেহু চুমকির জুটির স্বপ্নের সফর। আর তুই শান্ত হয়ে বসে আছিস। আমার যে কি আনন্দ লাগতেছে বুঝলি। কতদিন পর ট্রিপে যাব, এই ভাবতেই গা শিরশির করছে। মেহেরিন এবার একটু ধীরে হাসে, চোখটা ঘুরিয়ে নেয় দূরে। আমারও ভালো লাগছে চুমকি, অনেকদিন পর কোথাও যাব। তাহলে কথা পাক্কা, আজ বিকেলে বের হব। আমি, তুই আর আমাদের লিস্ট। লিস্ট? মেহেরিন অবাক। চুমকি বলল, হ্যাঁ, নতুন ব্যাগ, জামা, চশমা, সানস্ক্রিন, স্ন্যাক্স আর একটা ছোট ভ্রমণ ডায়েরি। মেহেরিন মুখ নিচু করে মুচকি হাসি দেয়। তুই যেন বেশি বুঝিস আজকাল। আর হ্যাঁ, ডায়েরিতে কাউকে নিয়ে লিখে ফেল। দিনের সফরে ওদের পিছু নেবে। দুপুর গড়িয়ে বিকেল নামতেই মেহেরিন আর চুমকি বের হয়ে পড়ে শহরের পরিচিত এক শপিং মলে। চুমকি হাতে একটা ছোট্ট নোট, তালিকা সাজানো যেন যুদ্ধের প্রস্তুতি। প্রথমেই ব্যাগ নেবে, সফরে গেলে ব্যাগটা সব স্টাইলিশ আর টিকাও থাকতে হবে। চুমকি বলল, তুই ব্যাগ কিনছিস না, বরং ব্যাগকে বিয়ে করবি? তুই বুঝবি না মেহু, ব্যাগও একটা স্টেটমেন্ট। মেহেরিন হেসে হালকা লালচে একটা ক্যানভাস ব্যাগ দেখালো। এইটা কেমন? একেবারে ট্রাভেল ফেল। চুমকি ব্যাগটা নেড়ে দেখে বলল, তোর জন্য পারফেক্ট। রিদ ভাইয়া যদি দেখে নিশ্চয়ই বলবে গুড চয়েস। মেহেরিন কাশির ভান করে মুখ লুকিয়ে নেয়। উফ, থামবি তুই? চুমকি হেসে দৌড় দেয় চুরির স্টলে। রঙিন কাচের চুড়ির দিকে তাকিয়ে বলে, এইটা পরলে জোস ছবিগুলো আসবে। কল্পনা কর, 3 দিন গোধূলি বেলা নদীর ধারে ঝুমঝুম চুরির শব্দ। মেহেরিন পাশে দাঁড়িয়ে সাদা হালকা হেসে বলল, হ্যাঁ, হয়তো কিছু বিশেষ মুহূর্ত, কিছু না বলা কথা কেউ চাইলে পড়েও ফেলতে পারে। তবে লুকিয়ে রাখিস, আমি কিন্তু সন্ধ্যায় গোপনে ব্যাগ চেক করব। দুজনের হাসি ছাড়িয়ে পড়ে পুরো দোকানে। শপিং ব্যাগে ব্যাগ, জামা, চুড়ি, চশমা, কিছু দুষ্টুমি, আর অজান্তেই ভরে যায় কিছু রঙিন স্বপ্ন। পরদিন সকালে যেন একটু বেশি রোদের। চুপচাপ ক্যাম্পাসের অফিস বিল্ডিং এ দিকে হাঁটছে মেহেরিন আর চুমকি। হাতে খাম, ভেতরে সফরের জন্য নির্ধারিত টাকা। চুমকি মুখে গম্ভীর ভাব এনে বলল, তুই টাকা ঠিক মতো গুনে রাখছিস তো? আমার তো বিশ্বাস হচ্ছে না, এবার সত্যিই যাচ্ছি। 2বার গুনে রাখছি, এখন দয়া করে চুপ করে থাক। ঠিক তখনই সিঁড়ির মাথায় হঠাৎ দেখা মেলে 3 জন ছেলেকে। চিনতে একটু সময় লাগে না, রাকিব, শান্ত আর হৃদ। 3 জনেই হাতে কিছু কাগজ, মনে হয় টিম মেম্বারদের তালিকা যাচাই করছে। চুমকি ফিসফিস করে বলে, ওমা, দেখছিস? চুমকি একটু কৌতূহল নিয়ে বলে, মানে টিম টিম? তখন হৃদ ধীরে পেছন থেকে এগিয়ে আসে, গলায় স্বাভাবিক কিন্তু দৃঢ় স্বর। এই টিমে 30 জন থাকবে। লিডার হিসেবে আমরা 5 জন দায়িত্বে আছি। আমি, শান্ত, রাকিব, রাফসান আর সুহান। মেহেরিন একটু চমকে তাকায়, চোখে মুখে কিছু একটা টের পায় সে। হৃদ সেই চুপচাপ, কথা কম বলা ছেলেটা এবার তার সফরের অন্যতম লিডার। রাকিব হেসে বলে, তোমরা দুজন আমাদের টিমেই পড়ছো, সময় মতো প্রস্তুত থেকো প্লিজ। আমাদের হৃদ স্যার কিন্তু সময়ের বাইরে কিছুই মেনে নেয় না। হৃদ কোনো কথা না বলে শুধু তাকায়। তার দৃষ্টি 1 সেকেন্ডের জন্য মেহেরিনের চোখ ছুঁয়ে যায়, তারপর সে আবার তালিকার দিকে মুখ ফেরায়। চুমকি আর মেহেরিন মাথা নাড়ে, মানে তারা লেট করবে না। চুমকি মুচকি হেসে ফিসফিস করে, তুই দেখলি লিডার রিদ ভাই, এখন কি করবি মেহু?
মেহেরিন ধীরে হাঁটতে হাঁটতে বলে, রিত ভাইয়ার সামনে তুই একবার এলোমেলো হলে আমি কিন্তু দেখে নেব। হাওয়া ঝাপটায় খামের ভেতরের কাগজটাও যেন কাঁপে। এই সফর শুধু একটি ভ্রমণ নয়, এ যেন এক অদ্ভুত গন্তব্যের শুরু। ঘড়িতে তখন রাত 12টা ছুঁই ছুঁই। ঘরের মধ্যে হালকা আলো, একপাশে সাজানো ব্যাগ, আর বিছানার ওপরে বসে আছে দুই বোন, মেহেবুবা আর মেহেরিন। মেহেবুবা ব্যাগের চেইন লাগাতে লাগাতে বলে, জুতা রাখলে তো ঠিকঠাক, আর স্যানিটাইজার? মেহেরিন চুপচাপ ফোনটা রেখে বলে, রাখছি তো, তুই দেখি মার্চে কম না। আরে মা হলে এমনই হয় না, আমি তো তোর ছোট বোন, স্পেশাল ভার্সন। হঠাৎ চুপচাপ হয়ে যায় দুজনে। তারপর মেহেবুবা বিছানায় শুয়ে বলে, আচ্ছা, তুই কি একটা জিনিস ভেবে দেখেছিস? রিত ভাইয়া তোকে নিয়ে একটু অন্যরকম ভাবে। মেহেরিন হাত থামিয়ে দেয়, ব্যাগের জিপার খোলা, তবুও সে চুপ। তারপর আস্তে বলে, হ্যাঁ, তোর প্রতি অন্যরকম একটা মায়া, যেভাবে মনোযোগ থাকে, যেভাবে হালকা করেও কিছু বলে, তা একেবারে সাধারণ না। মেহেরিন মাথা নিচু করে ব্যাগের চেইন লাগায়, তারপর নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু আমার মনে হয় এটা শুধু বন্ধুত্ব আর সিনিয়র জুনিয়র সম্পর্ক ছাড়া আর কিছুই না। মেহেবুবা মুচকি হেসে বলে, হয়তো মনে মনে বললাম, হায় রে আমার বোকা বোন, ও তোকে ভালোবাসে, কিন্তু তুই যে এখনো ওই কবি সাহেবের মোহে আটকে আছিস, তাই হয়তো রিত ভাইয়ের নিখুঁত ভালোবাসা তোর চোখে পড়ছে না বোন আমার। সেই দিন আমি দেখেছি রিত ভাইয়ের লাল চোখ, দেখেছি কাউকে হারানোর ভয়। এটা শুধু বন্ধুত্ব না। কি ভাবিস, বিয়ের কথা বুঝি? তবে আমি বলি, ওসব ভাবনা ভুলে যা, কারণ তোর বড় বোনের এখনো বিয়ে নিয়ে হয়নি। মেহেবুবা রাগী চোখে তাকায় মেহেরিনের দিকে, তারপর দুজনে হেসে ওঠে। সকাল ঠিক 6টা। বিশ্ববিদ্যালয়ের মূল ব্যাগ, চোখে রোদ চশমা, আর মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। চুমকি ফিসফিস করে বলে, আমি কিন্তু প্রথমে বাসে উঠে জানালার পাশে সিট নিব। তুই একটু পরে রিত ভাইয়ের ঝাড়ি খাবি, দেখি তখন কেমন ভাজে মুখ। ঠিক তখনই রাকিব গলা তুলে বলে, সবাই শোনো, টিম 3 এর লিডাররা পৌঁছে গেছে। এবার সবাই একটা লাইনে দাঁড়াও। হৃদ একটু দূরে দাঁড়িয়ে, কাঁধে ছোট ব্যাগ, হাতে টিম মেম্বারদের নামের তালিকা, চোখে চেনা কঠোরতা। হৃদ গম্ভীর স্বরে বলে, যাত্রা ছোট না, ঠিকঠাকভাবে চলতে হবে। প্রত্যেকটা দায়িত্ব আমরা ভাগ করে নিচ্ছি, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করা সেটা তোমাদের কাজ। তার চোখ একবার মেহেরিনের দিকে পড়ে, ঠিক তখনই মেহেরিনও তাকায় হৃদের দিকে। দুজনের চোখাচোখি হয়ে যায়, কোনো কথা নেই, তবুও সেই 1 সেকেন্ডের চাহনি যেন বলে দেয় অনেক কিছু। চুমকি কানের কাছে ফিসফিস করে, দেখলি, চোখে চোখ পড়লে একদম ড্রামা ফিল্ম ভাই। মেহেরিন মুখ ফিরিয়ে চোখ ছোট করে বলে, চুপ কর। বাসের ইঞ্জিন তখন গর্জে উঠছে। সবার নাম চেক হয়ে গেছে, তালিকা মিলিয়ে বসে পড়েছে সবাই। মেহেরিন জানালার পাশে বসে, চুমকি পাশে, হাত গুটিয়ে বলছে, এইবার তো শুরু হয়ে গেল রে, লেট দ্য জার্নি বিগেইন। ঠিক তখনই, এক্সকিউজ মি, একটু সাইড দিন, আমি কিন্তু চমক আনছি। তরাক করে পেছন থেকে কে যেন উঠে আসে, চোখে রোদ চশমা, মাথায় ছোট ক্যাপ, আর ঠোঁটে এক ঠাকুরমার মতো হাসি। মেহেরিন আর চুমকি একসাথে চিৎকার করে ওঠে। রাহি। রাহি 2 হাতে হাওয়ায় ঘুরিয়ে বলে, কেমন দিলাম চমকটা? সত্যি বলতে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু দাদা ভাইয়ের স্পেশাল রিকোয়েস্টে একদম শেষ রাতে ফাইনাল হলাম। আমি মনে মনে বললাম, দাদা ভাই তোমাকে রিকোয়েস্ট করেছে, এটা তো ডাহা মিছা কথা। আসল কথা, আমি দাদা ভাইকে কোনো রকম রিকোয়েস্ট করে রাজি করিয়েছি। তুই কবে লিস্টে এলি? সিক্রেট। কি করলে তোকে রেখে দিয়ে চলে যেতাম। উফ দাদা ভাই, এত রাগ? আমি তো এসেই গেছি। এখন বেশি কথা না বলে সোজা গিয়ে বস, বাস ছাড়বে। আগে বস, আর সিট খুঁজে নিয়ে বসে পড়ে। চুমকি মেহেরিনের কানে কানে বলে, তুই জানতিস না? বলতো, এটা তো একেবারে প্লট টুইস্ট। মেহেরিন একটু অবাক হয়ে একটু হেসে শুধু বলে, না, কিন্তু এখন মনে হচ্ছে সফরটা আরো মজার হতে চলেছে। বাস চলতে শুরু করে, আর সেই মুহূর্তে চারপাশে শব্দ, আলো, দুলুনির মাঝেও যেন মেহেরিনের মনের কোণে একটুখানি অন্যরকম কিছু দোলা দিয়ে যায়। বাস চলতে শুরু করেছে, জানালার বাইরে দৃশ্য হেঁটে যাচ্ছে পেছনে পেছনে, কিন্তু বাসের ভেতরটা যেন একটা ছোট্ট পৃথিবী, যেখানে প্রত্যেকটা চোখে হাসিতে চুপচাপ বসে থাকা ছেলে মেয়েদের মনেও কত গল্প, কত উত্তেজনা। রাহি একটু হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় মেহেরিনের চুমকির পাশে। আমি কিন্তু মেহু আপুর পাশে বসবো। তুই সত্যিই আসবি ভাবিনি রে, কিন্তু তোকে দেখে একদম সফরের শুরুটাই জমে গেল। ওদের হাসির মাঝখানে কেউ একজন পেছন থেকে বলল, রাহি,
সবাই ফিরে থাকালো। শান্ত তার সেই চিরচেনা নরম হাসি নিয়ে দাঁড়িয়ে। রাহির চোখ জ্বলে উঠল। শান্ত ভাইয়া, তুমি এখানে? শান্ত হালকা মাথা নেড়ে বলল, শুনলাম তুই এসেছিস, তাই দেখা করতে এলাম। তোর মতো কাউকে রেখে সফর হয় নাকি? রাহি আর মেহরিন মুখ টিপে হাসে, কারণ ওরা জানে শান্ত মূলত চুমকির সাথে বসতে এসেছে। ওদের ভাবনা মতোই সব হলো। শান্ত আস্তে পেছনের সিটে চুমকির পাশে গিয়ে বসে। চুমকি একটু চমকে তাকিয়ে, কিন্তু কিছু বলে না, শুধু সামান্য এক চুল হেসে নেয়। বাসের ভেতর যেন চারটে হৃদয়ের মাঝারি একটা ছায়া ছায়া আবেগ ভেসে বেড়ায়। রাহি, মেহরিন, চুমকি আর শান্ত। সবাই হয়তো বুঝছে না, কিন্তু তাদের চারজনের বসে থাকা জায়গাটা যেন বদলে দেয়। সফরটা ঠিক কতটা ব্যক্তিগত হয়ে উঠতে চলেছে। মেহেরিন হঠাৎ জানালার দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তটা একদম স্বপ্নের মতো না রে? আরো কত কি আসছে সামনে, দেখে নিও। বাসের গতি বাড়ে, সঙ্গে সঙ্গে গল্প, আর একটাই অনুভূতি ছড়িয়ে পড়ে চারিদিকে। এই সফর শুধু ইতিহাস শেখাবে না, বরং ইতিহাস গড়বে নিজে থেকেই। বাস তখন চলতে চলতে একটু থেমেছে একটা ছোট্ট চায়ের স্টলে। সবাই নেমে চারিদিকে ঘুরছে, কেউ চা খাচ্ছে, কেউ ছবি তুলছে, আবার কেউ ঝোপের পাশে বসে হাওয়া নিচ্ছে। হঠাৎ ওই রাহি এক লাফে উঠে দাঁড়ায় একটা উঁচু পাথরের ওপর, মুখে দুষ্টু হাসি, গলায় ছড়ার ছন্দ। শোনো শোনো বাস যাত্রীরা, এই মুহূর্তে আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছি। সবাই একটু থেমে তাকায় ওর দিকে। হৃদ মাথা নেড়ে আর বলে, আল্লাহ জানে এই পাগল আবার কি বলে। আমাদের মধ্যে একটা গান গাইবে, কে জানো, যার গলা শুনলে আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছি। সবাই একটু থেমে তাকায় ওর দিকে। হৃদ মাথা নেড়ে আর বলে, আল্লাহ জানে এই পাগল আবার কি বলে। আমাদের মধ্যে একটা গান গাইবে, কে জানো, যার গলা শুনলে মন ভালো হয়ে যায়, যার মুখ দেখলে মন হেসে ওঠে, যে আমার প্রিয় চুমকির প্রিয়, সবার প্রিয়, সে আর কেউ নয়, আমাদের মেহেরিন মির্জা। চুমকি বিস্ফোরিত চোখে বলে, রাহি, কি দিলি রে জিও? মেহেরিন তো একেবারে মুখ লাল করে তাকায়। তোর মাথা খারাপ নাকি? কিন্তু চারিদিক থেকে তখন একটাই আওয়াজ, মেহেরিন, মেহেরিন, মেহেরিন। চুমকি হেসে কেঁদে ঠেলা দেয়। এবার তোকে গাইতেই হবে সোনা। মেহেরিন অস্বস্তিতে পড়ে যায় ঠিক তখন। পাশে এসে চুপচাপ দাঁড়ায় হৃদ। সে কিছু বলে না, শুধু চোখ দিয়ে ইশারাতে গাইতে বলে। একটা নিঃশব্দ অনুপ্রেরণা, একটা অদৃশ্য সাহসের ছাদছানি। মেহেরিনের অস্বস্তি দেখে সবাইকে অবাক করে হৃদ গেয়ে ওঠে। বলো না কোথায় তুমি। ইশারাতে গাইতে বলে। একটা নিঃশব্দ অনুপ্রেরণা, একটা অদৃশ্য সাহসের ছাদছানি। মেহেরিনের অস্বস্তি দেখে সবাইকে অবাক করে হৃদ গেয়ে ওঠে। বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে। তুমি আছো বলে ফাগুন আসে ফুলে। হৃদ আবার বলে ওঠে। ও, কখনো তুমি এসে হৃদয় হারাও, কখনো তুমি এসে সামনে দাঁড়াও। মেহেরিন ধীরে ধীরে মাথা তোলে, চোখে একটুখানি অবাক ভাব, কিন্তু ঠোঁটে আসে হালকা হাসি। হৃদের গলার সুরে গলা মিলিয়ে নিচ্ছিল সে। দুজনে একসাথে গাইল একটা মেলদি, যেখানে দুই কণ্ঠে মিশে গিয়েছিল দুটো ভিন্ন জগৎ। একদিকে হৃদের গম্ভীর গভীরতা, আরেকদিকে মেহেরিনের কোমল কোমল ভরাট কণ্ঠ। চারপাশে সবাই নিঃশব্দ, কেউ ফোন তুলতে ভুলে গেছে, কেউ তো নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে যেন। গানটা শেষ হওয়ার পর কিছুক্ষণ নিস্তব্ধতা। আরেকদিকে মেহেরিনের কোমল কোমল ভরাট কণ্ঠ। চারপাশে সবাই নিঃশব্দ, কেউ ফোন তুলতে ভুলে গেছে, কেউ তো নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে যেন। গানটা শেষ হওয়ার পর কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর হঠাৎ করেই করতালি জ্বর। কেউ বলে, দুজনেই একবারে প্রফেশনাল। উফ, কি গানটা বললো রে, একদম মনে গেঁথে গেল। চুমকের রাহি তখন একে অপরের দিকে তাকিয়ে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। রাহি ফিসফিস করে বলে, এবার বুঝলে তো, আমি এমনি এমনি মেহুর নাম বলি নাই। আর হৃদ ভাইয়ার চেহারাতে গান গাওয়ার সময় শুধু গলা না, চোখও তো এক্সপ্রেস করছিল। মেহেরিন লাজুক মুখে চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখের কোণে লুকানো একটা বিজয়ী হাসি ঠিকই ফুটে ওঠে। সে হৃদের সাথে গান গেয়েছে ভাবতেই এখন লজ্জা লাগছে। হৃদ চুপচাপ পাশে দাঁড়িয়ে, কাউকে কিছু না বলে শুধু মৃদু মাথা নেড়ে চলে যায় একটু দূরে। তবুও যেন একটা অদৃশ্য সুতোয় সেই মুহূর্তে ওরা দুজন বেঁধে গেল। একটা গান, একটা দৃশ্য ভাবতেই এখন লজ্জা লাগছে। হৃদ চুপচাপ পাশে দাঁড়িয়ে, কাউকে কিছু না বলে শুধু মৃদু মাথা নেড়ে চলে যায় একটু দূরে। তবুও যেন একটা অদৃশ্য সুতোয় সেই মুহূর্তে ওরা দুজন বেঁধে গেল। একটা গান,
একটা দৃষ্টি, আর চারপাশে উল্লাসের মধ্যে এক বিন্দু নিঃশব্দ বোঝাপড়ায়। গান শেষ হতেই একে একে সবাই আবার বাসে উঠছে। বাসের ভেতরে তখন হালকা গুঞ্জন, কারো মুখে গান, কেউ হাই তুলে জানালার দিকে হা করে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘটল রাহির চাল। হৃদ উঠে গিয়ে নিজের আগের সিটে বসতে যাবে, ঠিক তখনই ঝুঁক। রাহি আগে ভাগে দৌড়ে গিয়ে বসে পড়ল সেই সিটে, আর বসে এক নিঃশ্বাস নেয়, তারপর ফিসফিস করে বলে উঠল, রাকিব ভাইয়া, একদম আমার কথা শুনবেন, আমার কথায় বাহাত দিবেন না, আর আমার সাথে শুধু হু হু করে মাথা নাড়বেন, ব্যাস। আরে আমি তো চেয়ারে বসার আগেই হু বলার টাইমও পাই নাই। তুমি বলছো যেহেতু, তাহলে না হয় বলবো। গুড না, আর আমার সাথে শুধু হু হু করে মাথা নাড়বেন, ব্যাস। আরে আমি তো চেয়ারে বসার আগেই হু বলার টাইমও পাই নাই। তুমি বলছো যেহেতু, তাহলে না হয় বলবো। গুড গুড, আমি এখানেই বসবো। হৃদ এদিকে একটু থেমে একটু বিরক্ত চোখে রাহির দিকে তাকিয়ে বলল। এটা তো আমার সিট ছিল রাহি। রাহি এবার অভিনয় ভঙ্গিতে মাথা একপাশে হেলিয়ে বলে, উফ দাদা ভাই, আমি এখন এখানে বসেছি, আপনি তো আমার শ্রদ্ধেয় বড়, আমার জন্য কি সামান্য এই সিট ছাড়তে পারবেন না ভাইজান? আপনি বরং যান না, মেহুর পাশে গিয়ে বসুন, ওটা আমার সিট, সিটটাও তো ওখানেই খালি। হৃদ তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মিশ্র অনুভূতি, রাগ, বিরক্তি আর একটুও যেন চাপা আগ্রহ। তুই আমার সিটে বসে আছিস, আবার বলছিস আমি মেহুর পাশে গিয়ে বসি। তুমি তো জানো, ভাগ্যে যা থাকে তা ঠেকিয়ে রাখা যায় না, আর খালি জায়গাও বেশি দিন থাকে, তা ঠেকিয়ে রাখা যায় না, আর খালি জায়গাও বেশি দিন খালি থাকে না, তাই জায়গা খালি থাকতে থাকতে গিয়ে বসে পড়ে যাও। বাহিরে এই কথাটা যেন হৃদের মনে দাগ কেটে গেল। কিছু একটা ভেবে মুচকে হাসে, পেছনে চমকি শান্তকে ফিসফিস করে বলে, রাহি তো পুরাই আগুন, দেখো কেমন চাল চালছে। বদের হাত দিয়ে একটা, সারাক্ষণ মাথায় একটা না একটা শয়তানের বুদ্ধি চলে। এটা বলে দুজনেই হেসে ফেলে। হৃদ চোখ কুচকে ঠোঁট চেপে কিছু না বলে ধীরে ধীরে হেঁটে গিয়ে বসে পড়ে মেহেরিনের পাশে। মেহেরিন তখন নিজের ব্যাগের চেইন ঠিক করছে, চোখ তুলে একবার তাকায়, হৃদকে দেখে একটু অবাক হয়, কিন্তু কিছু বলে না। হৃদ আশেপাশে থাকলে যেন মেহেরিনের কেমন একটা হয়। হয়তো মেহবুবা এইগুলো বলার কারণে মেহেরিন মাথা নিচু হয়ে মুখ লুকিয়ে ফেলে, তার বুকের ভেতরটা যেন একটু বেশি জোরে ধুক ধুক করছে। রাহি তখন রাকিব ভাইয়ের পাশে বসে কোমর সোজা করে বলে, আমি ঠিক জায়গায় বসেছি, এখন কার কি বলার আছে বলুন তো, আমি কল্পনাও করতে পারি না। বাস তখন আবার গড়াতে শুরু করে, কিন্তু সবার মাথার ভেতর বাসের চাকা নয়, ঘুরছে অন্য কিছু, কিছু অনুভব, কিছু চোখাচোখি, আর কিছু কথা যা বলা হয় না, শুধু বোঝা যায়। বাস চলছে আপন গতিতে, জানালার পাশে হালকা রোদ পড়েছে। হঠাৎ করেই রাকিব মুখটা হালকা কুটিল হাসিতে মুড়ে পাশে বসা রাহির দিকে ঘুরে বলে, রাহি, বলো তো দেখি, তোমার মাথায় এত শয়তানি বুদ্ধি আসে কোথা থেকে? রাহি তখন ঠোঁট ফুলিয়ে জানালার বাইরে তাকিয়েছিল, কথাটা শুনেই চোখ বড় বড় করে বলে, মানে তুমি কি আমাকে অপমান করলে? রাকিব হেসে দুই হাত স্যারেন্ডার করার মতো তুলে বলে, না না, বিশ্বাস করো, আমার ঘাড়ে একটাই মাথা, অকালে সেটা হারাতে চাই না। আমি তো প্রশংসা করলাম, এমন চালাকি তো সব মেয়ের পক্ষে সম্ভব না, তাই জিজ্ঞেস করলাম আর কি। রাহি এক ঝটকায় ঘুরে বসে বলে, শোনো রাকিব ভাইয়া, আমার মাথায় তাহলে তো আবার আপনার কানা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাসের সবাই হেসে ওঠে, রাকিব চুপচাপ হাসে। রাহি আরো এক ধাপ এগিয়ে বলে, আর এই চাল, এই প্ল্যান তোদের হাসি ফোটানোর জন্য। একঘেয়েমি যাত্রা কার ভালো লাগে? আমি না থাকলে আজ হৃদ ভাইয়া কি ওখানে বসতো? চুমকি পেছন থেকে বলে, সত্যি বলছি রাহি, তোর মাথায় কোনো জাদু আছে। মাথায় জাদু, মুখে ছড়া, চোখে আগুন। আমি যেখানেই যাই ওখানটাতেই জমজমাট করে তুলি, কারণ আমার সবাইকে হাসি খুশি দেখতে ভালো লাগে। মেহেরিন লজ্জা পেয়ে মুখ লুকায়, আর হৃদ পাশে বসে হালকা মুচকি এসে রাহির দিকে তাকায়, অভিমানে না, মজা পেয়েই। এটা সত্যি, রাহি যেখানেই যায় সবাইকে হাসি খুশিতে মাতিয়ে রাখে। রাকিব মাথা নেড়ে বলে, আল্লাহ, এই মেয়ের স্বামীর জীবনেও মগফেরাত কামনা করছি। এই মেয়েকে সামলানো কারো কাজ না। বাসের ভেতরে আবার হাসির ঝড়। 3 দিনের সফর প্রথম ঘন্টাতেই জমে উঠেছে। বিকেল 3টা, হাসি মজা করতে করতে সবাই চলে এসেছে নিজেদের গন্তব্যে। বাস থেকে সবাই এক একে নেমে পড়ে।
ওরা যেখানে উঠেছে জায়গাটা খুব সুন্দর। বাস থেকে নামার পর সবাই যখন ক্লান্ত চোখে চারপাশে অপরূপ দৃশ্য দেখতে ব্যস্ত, তখন স্যার গলা তুলে বললেন, সবাই একটু চুপ করো। আমরা অনেকটা পথ জার্নি করেছি, এখন আগে রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নাও সবাই। আজ আর আমরা রিপোর্ট বানাতে যাব না, তবে বিকালে সবাই একসাথে ঘুরতে বের হব। রিসোর্টের রুম সংখ্যা সীমিত, তাই প্রতি রুমে 4 থেকে 5 জন করে থাকতে হবে। আমাদের নাম অনুযায়ী লিস্ট তৈরি হবে, রুম ভাগ করা হয়েছে। এক্ষুনি তোমরা চাবি নিয়ে যার যার রুমে চলে যাও। পাশে থাকা ম্যাডাম হাতে তালিকা নিয়ে ডাকতে শুরু করলেন। রুম 203, মেহরিন, রাহি, চুমকি, সাথী, মাও। রুম 204, রিত, শান্ত, রাকিব, রাফসান, সুহান। এভাবে একে একে সবাইকে বলে দেওয়া হলো। ডাকতে শুরু করলেন। রুম 203, মেহরিন, রাহি, চুমকি, সাথী, মাও। রুম 204, রিত, শান্ত, রাকিব, রাফসান, সুহান। এভাবে একে একে সবাইকে বলে দেওয়া হলো কে কোন রুমে থাকবে আর কারা কারা থাকবে। চুমকি এক লাফে বলে ওঠে, আমরা রিত ভাইয়ার পাশের রুমে। ওমা, এখন একটু বেশি গলার আওয়াজ করলে সমস্যা হবে না তো? চুমকি আপু, তোর গলার আওয়াজ তো এমনিতেই 5টা রুমে পৌঁছে যায়, এখন কি আর কিছু হবে? রুম 103 বেশ আরামদায়ক। একটা বড় জানালা, 2টা খাট আর কাঠের আলমারি। মেহেরিন চুপচাপ বিছানায় বসে চারপাশ দেখছে। রাহি আয়নায় চুল ঠিক করে নিচ্ছে। সাথী আর মৌ ফ্রেশ হতে গেছে আর চুমকি লাগেজ খুলে জামা বের করছে। মেহেরিন জানালায় দাঁড়িয়ে আছে। ঠিক পাশের রুম 104 রিদ ব্যাগ থেকে বই আর ডায়েরি বের করে রাখছে। শান্ত জানালার পাশে দাঁড়িয়ে নিচের লনে তাকিয়ে থাকে। লাগেজ খুলে জামা বের করছে। মেহেরিন জানালায় দাঁড়িয়ে আছে। ঠিক পাশের রুম 104 রিদ ব্যাগ থেকে বই আর ডায়েরি বের করে রাখছে। শান্ত জানালার পাশে দাঁড়িয়ে নিচের লনে তাকিয়ে থাকে। আর রাকিব হেসে বলছে, দোস্ত দেখ, পাশের রুমেই তোর স্পেশাল টার্গেট। রিদ ভ্রু কুচকে তাকায়। আবার শুরু করলি? আরে ভাই, চুমকি তো বলেছিলেই, তুই না তার মেহুর দিকে মাঝে মাঝে এমন তাকাস যেন ইতিহাসের পাতার গল্প লিখতে বসিস। রিদ হাতের কাছে একটা কুশন পেয়ে তা ছুঁড়ে মারে রাকিবের মুখে আর বলে, জাস্ট শাট আপ। রিদ হালকা এসে বইটা খুলে ফেলল, কিন্তু তার চোখ বারবার চলে যায় দেওয়ালের দিকে, যেন পাশের রুমে কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। আর ঠিক তখনই রাহি পাশের রুমে দরজার কাছে এসে বলে, হ্যালো পাশের ঘর, আমার হেব্বি খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার কথা ভুলে গেলে নাকি? কেউ নিচে নামবে? রাকিব কাছে এসে বলে, হ্যালো পাশের ঘর, আমার হেব্বি খিদে পেয়েছে, কিন্তু খাওয়ার কথা ভুলে গেলে নাকি? কেউ নিচে নামবে? রাকিব দরজার কাছে গিয়ে বলে, আই অ্যাম এক্সট্রিমলি সরি ম্যাম, আমাদের আগেই বোঝা উচিত ছিল। আমাদের সাথে মহারানী ভিক্টোরিয়া এসেছে, যে কোনো সময় তার খিদে লাগতে পারে। দয়া করে একটু অপেক্ষা করুন, সবাই ফ্রেশ হোক, দেন নিচে গিয়ে আমরা সবাই একসাথে খাবো। মেহেরিনের কণ্ঠ এবার শোনা যায়। সিনিয়র হয়ে তো এটুকু দায়িত্ব অবশ্যই পালন করা উচিত ছিল। মানুষের খিদে তো বলে কয়ে আসে না, তাই দয়া করে সার্গন আপনারা ফ্রেশ হন তাড়াতাড়ি। রিদ একটু হেসে ফেলে। দেয়ালে এপাশে সে, ওপাশে মেহেরিন, আর মাঝখানে শুধু 1 ইঞ্চি দেয়াল, কিন্তু সেই দেয়ালের ভেতরেই যেন জমে থাকে হাজারটা না বলা কথা। সন্ধ্যা 7টা। বিকেলে সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিল। শান্ত মাঝে মাঝে ঠোঁট গম্ভীর করে হাসে। রাহি চিপস খেতে খেতে চোখ নাচায়। চুমকি সবাইকে খুঁচিয়ে খুঁচিয়ে হাসায়, কিন্তু রিদ চুপচাপ বসে আছে, চোখ তার যেন কারো খোঁজে। এখানে সবাই উপস্থিত, শুধু মেহেরিন নেই। রিদ ভাবছে মেহেরিন এলো না কেন? অসুস্থ হয়ে গেল নাকি এত পথ জার্নি করে এসে? নিজের কৌতূহল দমাতে না পেরে এক সময় রাহির পাশে বসে ধীরে গলায় বলে, রাহি, মেহরিন কোথায়? ওকে তো দেখছি না। শরীর খারাপ করেছে নাকি? রাহি চমকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, না ভাইয়া, ও ঠিক আছে, ও তো এখনো ঘুমোচ্ছে। আমরা আসার সময় ডেকেছি, ও বলেছে আর একটু ঘুমোবে, তাই ডাকিনি। থেকে ডেকে আনো, সবাই তো এখানে, ও একা থাকবে কেন? রাহি আর চুমকি মুখ টিপে হাসে। তারা বুঝতে পারছে মেহেরিনকে মিস করছে। চুমকি তখন পাশে এসে বলে, চল রাহি, আমরা একবার দেখে আসি। চলো। চুমকি আর রাহি দৌড়ে চলে যায় ভিতরে। মেহেরিন চারপাশে শব্দ, হাসি, আড্ডা, আর এক কোণায় জমে ওঠা একটুখানি নীরবতা। সেই নীরবতা কারও না বলা অনুভবের প্রতিধ্বনি। রাহি আর চুমকি দরজায় দাঁড়িয়ে একবার মুখ চাওড়াচ্ছে একেবারে। তারপর হঠাৎ করেই চুমকি ফিসফিস করে বলে, এই রাহি, মেহু তো রাজকন্যার মতো ঘুমাচ্ছে।
রাহি চোখ ছোট করে বলে। তাই তো, ঘুম ভাঙাতে রাজপ্রাসাদ কাঁপানো দরকার। বলেই সে ধপ করে বিছানায় ঝাঁপ দেয় মেহেরিনের পাশে। চুমকি তার বালিশটা তুলে মাথার কাছে ধরে বলে। ওই রাজকন্যা, তোর প্রজারা তোকে খুঁজছে। মেহেরিন চোখ মেলে তাকায়, একদম গুমগুমে গলায় বলে। তোরা কি কেউ পাগল নাকি? এমন বাদর মতো লাফাচ্ছিস কেন? একটু শান্তিতে ঘুমোতেও দিবি না নাকি? রাহি লাফ দিয়ে উঠে দাঁড়ায়। হ্যাঁ, পাগল হয়েছি মেহু আপু তোর জন্য। আই, এবার নিচে সবাই বসে আছে, শুধু তুই নেই। সবার সামনে তোকে না নিয়ে গেলে। মেহেরিন বলে। তোর 2 মিনিট ওয়েট কর, ফ্রেশ হয়ে আসি। এই বলে মেহেরিন ওয়াশরুমে ঢোকে, ফ্রেশ হয়ে আসে। তবু ওর চোখে মুখে ঘুমের আভাটা লেগে আছে। ওরা তিনজন একসঙ্গে নিচে নামতে শুরু করে। মেহেরিন সবে জুতা পরছে। চুমকি আর রাহি ওকে টেনে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। তখনই রিসোর্টের বাগানে আলো ছড়িয়ে রয়েছে। হৃদ পাশে দাঁড়িয়ে হালকা কথা বলছে শান্ত আর রাকিবের সঙ্গে। মেহেরিনকে নামতে দেখে ওর চোখ আটকে যায়। মেহেরিনের মুখে তখনও ঘুমের আবেশ, মুখে পানি, যা মুখ তার ধানার মতো চকচক করছে লাইটের আলোয়। চোখ ঘুম ঘুম ভাবটা রয়ে গেছে, চুল উঠছে হাওয়ায়। হালকা অসহায় মুখেও এগিয়ে আসছে। রাহি আর চুমকির দুষ্টু টানে এক মুহূর্তের জন্য হৃদ স্থির হয়ে যায়। কথা বন্ধ, চোখ বড় হয়ে তাকিয়ে থাকে। শান্ত তাকিয়ে বলে। কিরে, হঠাৎ থেমে গেলি কেন? শান্ত আর রাকিব হৃদের চোখ অনুসরণ করে তাকায় ওইদিকে। সময় ভেতরে আলো জ্বলে ওঠার ঠিক আগ মুহূর্ত। তিনজন নিচে নেমে গিয়ে আগের জায়গায় বসলো। চারপাশে সবাই জমে আড্ডা দিচ্ছে, কিন্তু মেহেরিন একটু চুপচাপ, মাথাটা হালকা নিচু, চোখে এখনো পুরো জাগরণ আসেনি। রাহি আর চুমকি তার দুপাশে। চুমকি হঠাৎ লক্ষ্য করলো মেহেরিনের কপালে স্লাইসের করছে। মনে হয় ঘুমের থেকে উঠার কারণে মাথা ব্যথা করছে। চুমকি ধীরে বলল। তুই ঠিক আছিস? মাথা ব্যথা করছে কি? মেহেরিন ধীরে মাথা নাড়িয়ে বলল। ঘুমটা ভাঙলো হঠাৎ করে, আর কখন যেন কেমন যেন লাগছে, এখন মাথাটা একটু ভার ভার লাগছে। চুমকি চিন্তিত মুখে বলে উঠল। কফি খেলে হয়তো ভালো লাগবে, আমি এনে দিচ্ছি। মেহেরিন একটু ক্লান্ত মুখে মাথা হেলিয়ে সম্মতি জানালো। চুমকি উঠে দাঁড়ায় ঠিক তখনই পাশ থেকে হৃদ সামনে এসে দাঁড়ায়, তার হাতে ধোয়া ওঠা 1 কাপ কফি। হৃদ দূর থেকে দেখছিল মেহেরিন হয়তো মাথা ব্যথা করছে, সেটা বুঝেই কফিটা নিয়ে আসে। চুমকি খেয়ে নাও। স্বরে কোনো বাড়তি ভাব নেই, কিন্তু চোখে একরকম স্নিগ্ধ দৃঢ়তা। মেহেরিন একটু অবাক হয়ে তাকায়, তারপর ধীরে কাপটা নেয়, চোখ নামিয়ে বলে। ধন্যবাদ। কিছু প্রয়োজন হলে জানাবে। চুমকি পাশ থেকে ফিস ফিস করে বলে। তোর মাথা ব্যথা কিন্তু খুব কিউটলি কেমন যেন ঠিক হয়ে যাচ্ছে আজকাল। রাহি মুখ চেপে হাসে। হৃদ কফি দেওয়ার পর মেহেরিনের কাপটা হাতে নিয়ে চুপচাপ বসেছিল। ওর পাশেই রাহি আর চুমকি একে অপরের চোখে তাকিয়ে মুচকি হাসলো। হৃদ চলে যাবে এমন সময় রাহি মুখটা গম্ভীর করে বলল। আরে, এই কেমন কথা? শুধু মেহেরিনাপুর জন্য কফি, আমাদের জন্য কিছু না? এটা কিন্তু একেবারেই ঠিক না। হ্যাঁ রিত ভাইয়া, আপনার কাছে আমরা কি পর শুধু মেহেরিন কফি পাবে? রাহির কণ্ঠে হালকা নাটকীয়তা। এটা তো স্পষ্ট পক্ষপাতিত্ব। আহা, কি করুণ দৃশ্য। হৃদ একটু থমকে দাঁড়ালো, চোখে একটুখানি বিরক্তির ভেসে এলো রাকিবের গলা। রাকিব আর শান্ত দুজনে এসে হাজির, হাতে 2 কাপ গরম কফি। রাকিব হাসতে হাসতে বলল। এই যে 2 রানীর জন্য কফি, কেউ যাতে অভিযোগ না করে। ওরা দূর থেকে দেখছিল সব। ওরে ঠিক আন্দাজ করেছিল রাহি আর চুমকি হৃদের পেছনে লাগবে, তাই ওরা আগে ভাগেই কফি নিয়ে আসে। শান্ত কাঁধ ঝাঁকিয়ে বলল। হৃদ তো আগে থেকে বুঝে গেছিল যে মেহেরিনের দরকার কফি, তাই ওটাই আগে দিয়েছে। এখন তোমাদেরকে আমরাই দিলাম, ঠিক আছে? রাহি আর চুমকি মুখে চেপে হাসে। হৃদের মুখটা একটু কঠিন হলেও চোখের গভীরে কি এক অদ্ভুত প্রশ্রয়। রাহি মজা করে বলে ওঠে। ঠিক আছে, আপাতত অভিযোগ তুলে নিলাম, তবে কফির বদলে যদি চকলেট দিতেন তাহলে আর কিছু বলতাম না। সবাই হেসে ওঠে। হৃদ একবার মেহেরিনের দিকে তাকায়। মেহেরিন নিঃশব্দে কফতে চুমুক দেয়, আর ওদের কাহিনী দেখে মুখে মৃদু হাসি। যেই হাসির হৃদের দিকে তাকায়, মেহেরিন নিঃশব্দে কফতে চুমুক দেয়, আর ওদের কাহিনী দেখে মুখে মৃদু হাসি। যেই হাসির হৃদ মুগ্ধ হয়ে দেখে রিসোর্টের বাগানে এক কোনায় সবাই গোল হয়ে বসেছে। সন্ধ্যার নরম আলো, হালকা হাওয়া, আর গাছপালার মাঝে ছড়িয়ে থাকা নিস্তব্ধতায় এক চেলতে দুষ্টুমির ছায়া। শান্ত চারপাশে তাকিয়ে বলল। স্যাররা তো এখনো এলো না, চলো না সবাই মিলে কিছু খেলা খেলি। কি বলো সবাই? সবাই হই হই করে উঠলো, সবাই রাজি। ট্রুথ অ্যান্ড ডেয়ার, কি বলো? ভাই, এই খেলায় তো
আসল রহস্য বের হয়ে পড়ে। চুমকি খিলখিলিয়ে হেসে উঠে বলে, তাই তো ভালো। কে কাকে পছন্দ করে, কে কার জন্য কাঁদে, কে ঘুমিয়ে ঘুমিয়ে কাকে দেখে সব বের হবে। আর কে কার নাম ভিতরে ভিতরে মনের কাগজে লিখে রেখেছে সেটাও বের হবে আজ। সঙ্গে সঙ্গে সে একবার চোখ ছোট করে হৃদের দিকে তাকাই। মেহেরিন পাশে বসে হালকা হেসে মাথা নিচু করে। হৃদ গম্ভীর মুখে বলে, নাটক কম করো। সেটাও বের হবে আজ। সঙ্গে সঙ্গে সে একবার চোখ ছোট করে হৃদের দিকে তাকাই। মেহেরিন পাশে বসে হালকা হেসে মাথা নিচু করে। হৃদ গম্ভীর মুখে বলে, নাটক কম করো রাহি, এই খেলা কেউ সিরিয়াসলি না নিলেই ভালো। চুমকি মুচকি হেসে বলে, আপনি তো খুব ভয় পাচ্ছেন দেখি। ভয় না থাকলে খেলার মজা কোথায় ভাইয়া? সবাই গোল হয়ে বসে। মাঝখানে একটা বোতল ঘোরানোর জন্য রাখা হয়। শর্ত ঠিক হয়, একবার যে ট্রুথ নেবে পরের বার তাকে ডেয়ার নিতে হবে, আর ভুল করলে শাস্তি। রিসোর্টের বাগানের রাত ঘনিয়ে এসেছে। আকাশে জ্যোৎস্না ঝিকিমিকি করছে, আর চারপাশে এক দুষ্ট রোমান্স ছড়ানো হাওয়া বইছে। আলো আধারে সেই পরিবেশে খেলাটা শুরু হলো। বোতল ঘোরানো শুরু। সবার দম আটকে থাকা চোখের সামনে বোতলটা ধীরে ধীরে থামলো চুমকির দিকে। রাই সাথে সাথে চিৎকার করে উঠল, হাই রে চুমকি আপুরে, প্রথমেই বলির পাঠে কিনা তুই হল। বোতল ঘোরানো শুরু। সবার দম আটকে থাকা চোখের সামনে বোতলটা ধীরে ধীরে থামলো চুমকির দিকে। রাই সাথে সাথে চিৎকার করে উঠল, হাই রে চুমকি আপুরে, প্রথমেই বলির পাঠে কিনা তুই হলি। ওকে, রুট না দেয়ার। আমি কি ভয় পাই নাকি? ডিয়ার, আজকেও নতুন কিছু করে ফেললি। ডেয়ার আমি দেব। সবাই শান্তর দিকে তাকিয়ে আছে। শান্ত একটু ভেবে বলে, আমরা মেহেরিনের গান শুনেছি। মেহেরিনের বান্ধবী যেহেতু চুমকি, তাহলে ওকে নাচতে হবে। আমরাও দেখি মেহেরিন যেমন সুন্দর গান গায়, চুমকি তেমন নাচতে পারে কিনা। সবাই একসাথে হেসে উঠে চুমকি চিৎকার করে বলল, উফ শান্ত, এটা কি বললে? আমি তো নাচতেই পারি না, এখন আবার কি হবে? মেহেরিন মুখ টিপে হাসছে, কারণ মেহেরিনের জানে চুমকি নাটক করছে। মেহেরিন যেমন সুন্দর গান গাইতে পারে, চুমকি তেমন অনেক সুন্দর নাচতে পারে। চুমকি দাঁড়ায়, মোবাইল থেকে মিউজিক সিলেক্ট করার পর মেহেরিনের সামনে গিয়ে চোখ টিপে বলে, তোর হেল্প লাগবে। মেহেরিন আর কিছু বলে না, মুচকি হেসে ওর হাত ধরে উঠে দাঁড়ায়। তারপর রাহিকে ইশারা দেয় গান বাজাতে। রাহি গানটা প্লে করে, ন্যানো ভালো নেহি হিন্দি গানটা ভিডিও ওঠে। মেহেরিন আর চুমকি ওদের নাচ শুরু করে। চুমকি আর মেহেরিন শরীরে নরম মুভমেন্ট, একটা অদ্ভুত আবেশ ছড়িয়ে পড়ে চারপাশে। হাতের ভঙ্গিমা, মুখের এক্সপ্রেশন আর চোখের ঝিলিক যেন পুরো মুহূর্তটাকে আবেগে ভরিয়ে তোলে। সবাই মুগ্ধ হয়ে দেখে। রাহি ফিসফিসিয়ে বলে, শান্ত ভাইয়া, তুমি তো একেবারে হিরোদের মতো ডেয়ার দিলে। চুমকির মধ্যে তো নায়িকা লুকিয়েছিল, আর সাথে মেহেরনাপু যে এত সুন্দর নাচতে পারে তাও আমরা দেখে নিলাম। শান্ত একটু হাসে, কিন্তু কিছু বলে না। চোখে এক অদ্ভুত প্রশংসার ছায়া। আর হৃদ, সে তো হা হয়ে তাকিয়ে আছে মেহেরিনের দিকে। মনে মনে ভাবছে, এই মেয়ের কত প্রতিভা আছে, আর কত কত ভাবে আমাকে মুগ্ধ করবে এই মেয়ে। পরে নিজেদের জায়গায়। রাহি বলে, তোরা আগে বললি না তোরা এত ভালো নাচিস? আজ না হয় একটু চমক দিলাম। চুমকির আর মেহেরিনের নাচে সবাই এখনো মুগ্ধ। হাসি ঠাট্টা চলছে। কেউ কেউ প্রশংসায় ব্যস্ত, কেউ আবার পরের বোতল ঘোরানোর জন্য অধীর হয়ে আছে। বোতল আবার ঘোরে, ধীরে ধীরে থামে রাকিবের দিকে। রাহি সঙ্গে সঙ্গেই বলে, ওহ, এবার তো মজাই হবে। রাকিব ভাইয়া, ট্রুথ না ডেয়ার? রুট, চ্যালেঞ্জ নেব, দেখি কি প্রশ্ন করে আপনি ম্যাম। একদম সোজা প্রশ্ন দিব না ভাইয়া। আমার প্রশ্ন হলো, রাকিব হালকা হাসে গম্ভীর ভঙ্গিতে বলে, আপনি কি কোনোদিনও কাউকে লুকিয়ে পছন্দ করেছেন? আর যদি করে থাকেন তাহলে সে কে? নাম না বললেও একটু হিন্টস দিতে হবে। সবাই একসাথে উইও। রাকিব খানিকটা অবাক, আবার লাজুক হাসি দেয়। তাহলে নামটাম না বললেও ওই মেয়ে কি আর আমি ধরে ফেলবো কে সে? মেহেরিন আর চুমকি একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করে। তুই বুঝলি? আরে হ্যাঁ, আমি তো আগেই সন্দেহ করছিলাম। হৃদ আর শান্ত একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। ব্যাপারটা ওরাও জানে যে রাকিব কাউকে পছন্দ করে, কিন্তু কে সেই মেয়ে এটা এখনো কেউ জানে না। যতবার জিজ্ঞেস করা হয়েছে, রাকিব ওই ব্যাপারটা এড়িয়ে গেছে। রাকিব বলতে চায় না দেখে ওরাও কেউ কখনো জোর করেনি। রাকিবের রহস্যময় উত্তরের রেশ কাটাতে না কাটাতেই আবার ঘোরে বোতল। সবাই চুপ করে তাকিয়ে আছে। বোতল ধীরে ধীরে ঘুরে গিয়ে থামে শান্তর দিকে। রাহি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে উঠে বলে, এবার শান্ত ভাইয়া, ট্রুথ না ডেয়ার?
শান্ত হালকা হেসে ঠান্ডা ভঙ্গিতে বলে, ডিয়ার। ঠিক আছে, ডিয়ার দিলে তো ডিয়ার পাবেই। সে চারিদিকে একবার তাকায়, সবাইকে একটু রোমাঞ্চে রাখে, তারপর বলে, তোমাকে এখনই কারোর দিকে তাকিয়ে 1 মিনিট চোখ না সরিয়ে থাকতে হবে। তবে সে যদি চোখ সরিয়ে নেয় বা লজ্জা পায়, তুমি জিতবে। আর যদি তুমি নিজেই চোখ নামিয়ে ফেলো, তুমি হেরে যাবে আর পানিশমেন্ট নিতে হবে। মেহেরিন মনে মনে বলে, রাহি যে বিচ্ছুর বিচ্ছু, চুমকি তুই শেষ তীরটা ঘুরে ফিরে তোর দিকেই আসবে। আম শিওর। চ্যালেঞ্জ নেওয়া যায়। তাহলে বেছে নাও, কার চোখে তুমি 1 মিনিট তাকিয়ে থাকতে চাও। শান্ত একবার চারপাশে তাকায়, তারপর ধীরে চোখ স্থির করে চুমকির দিকে। চুমকি চোখ বড় বড় করে বলে, আমি। তাহলে শুরু হোক। 1, 2, 3, গো। সবার সামনে এক রহস্যময় মুহূর্ত। চুপচাপ তাকিয়ে আছে শান্ত আর চুমকি। চুমকি প্রথমে শক্তভাবে তাকালেও 15 সেকেন্ড না যেতেই ওর চোখ কাঁপতে শুরু করে, মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁট কামড়ে হাসি চাপছে। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 55 সেকেন্ড, 1 মিনিট পূর্ণ। রাহি চিৎকার করে শান্ত ভাই উইন। শুরু করে, মুখ লাল হয়ে উঠেছে, ঠোঁট কামড়ে হাসি চাপছে। 30 সেকেন্ড, 45 সেকেন্ড, 55 সেকেন্ড, 1 মিনিট পূর্ণ। রাহি চিৎকার করে শান্ত ভাই উইন। চুমকি লজ্জায় পুরোই টমেটো। সবাই হেসে লুটোপুটি। চুমকি মুখ ঢেকে হাসে, বলে, এই রাহি, তোদের দোষ। এত সব দেয়ার তোর মাথায় আসে কিভাবে? আরে দোষ না বস, খেলায় যদি রহস্য মজা না থাকে তাহলে ওটা কিসের খেলা? চুমকির হাসির রেশ কাটাতে না কাটাতেই আবার ঘুরতে থাকে বোতল। হৃদের একটা কল আসায় ও একটু সাইডে যায়, ধীরে ধীরে থেমে যায় রাহির দিকে। সবাই একসাথে, ও রাহির পালা। চুমকির সাথে সাথে বলে, এতক্ষণ সবাইকে অনেক জ্বালিয়েছিস মেরিমা, এবার তোর পালা। বল, ট্রুথ না ডিয়ার রাহি? রাহি ডোন্ট কেয়ার ভাব নিয়ে মিষ্টি হেসে বলে। ট্রুথ। চুমকি হালকা বাঁকা হেসে বলে, তাহলে বল, তুই কি কাউকে ভালোবাসিয়েছিস মেরিমা? এবার তোর পালা। বল, ট্রুথ না ডিয়ার রাহি? রাহি ডোন্ট কেয়ার ভাব নিয়ে মিষ্টি হেসে বলে। ট্রুথ। চুমকি হালকা বাঁকা হেসে বলে, তাহলে বল, তুই কি কাউকে ভালোবাসিস বা লাভ এট ফার্স্ট সাইট টাইপ কিছু হয়েছে? চারপাশ হঠাৎ নিস্তব্ধ হয়ে যায়। রাকিবের বুকের ভিতর ঢং ঢং করে বাজতে থাকে। মুখে হাসি থাকলেও ভেতরে কেমন এক অজানা ভয়। যদি রাহির ভালোবাসার মানুষ থাকে, রাকিব জানে ও কখনো রাহিকে পাবে না। তাই তো এত ভালোবাসার পরেও কখনো মুখ ফুটে বলেনি। সেই ছোট্টবেলা থেকে রাহিকে ভালোবাসে। যৌবনে পা রাখার পর রাহি এক মেয়ে যাকে দেখে রাকিবের বুকের ভিতর ধুকপুক করেছিল। এই হাসি খুশি মেয়েটা তার মন কেড়েছে বহু বছর আগে। রাকিব নিজের মনের কথা না বললেও নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কাউকে ভালোবেসে এটা শোনা খুব যন্ত্রণার। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাহির দিকে। রাহি চোখ তুলে একদম নিজের ভালোবাসার মানুষের মুখে অন্য কাউকে ভালোবেসে এটা শোনা খুব যন্ত্রণার। সবাই আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রাহির দিকে। রাহি চোখ তুলে একদম সোজা রাকিবের দিকে তাকিয়ে বলে, লাভ এট ফার্স্ট সাইট বললে হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু হয়েছে। খুব সাদামাটা একটা ছেলে, তবুও এই সাদামাটা ছেলেটার ভিতরে আমি হারিয়ে গেছি বহুদিন আগে। সবার চোখ রাহির দিকে, আর রাহির চোখ তখন শুধু রাকিবের দিকে। সে বলে, তবে হ্যাঁ, আমি এটা আগে কখনো বলিনি, আজ বললাম। ট্রুথ তো। রাকিব আর নিজেকে সামলাতে পারে না, চোখটা ঝাপসা হয়ে আসে, কিন্তু হাসি চেপে রাখে। মনে মনে বলে, তোমাকে তো আমি পাবো না সেটা জানি, তবুও তোমার জীবনে কেউ আছে শুনে আমার কেন এত যন্ত্রণা হচ্ছে, ভিতরটা ছারখার হয়ে যাচ্ছে। ঠিক তখনই পাশের দিক থেকে রিত ফিরে আসে। সে বসে পড়তেই রাহি হাসি মুখে বলে, কই গিয়েছিলে দা ভাই? খেলা তো এসে ফেলে, কিন্তু একজনের মনে বইছে ঝড়, চোখে মুখে উত্তেজনা, হাসির ফেয়ারা। ট্রুথ অ্যান্ড ডেয়ার এবার জমে উঠেছে একেবারে। বোতল ঘুরছে আবার, ধীরে ধীরে এইবার থামে হৃদের দিকে। সবাই মিলে বলে, ও হৃদ ভাইয়ের পালা। ট্রুথ না ডিয়ার? ট্রুথ। কোনো আজেবাজে প্রশ্ন করবা না। ভাল লাগছে, এইবার আমার পালা। আমি একটা স্পেশাল প্রশ্ন করবো। সে হালকা এক রহস্যময় হাসি দিয়ে বলে, দাদা ভাই, তুমি কি কাউকে পছন্দ করো? মানে এমন কেউ আছে কি যাকে দেখলে তোমার চোখ আটকে যায়, যার আশেপাশে থাকলে তুমি হাসি খুশি থাকো? হৃদ চুপ করে যায় কিছুক্ষণের জন্য। সবার চোখ ওর দিকে। তার চোখ একবার পাশের দিকে যায়, সেই পাশেই চুপচাপ বসে থাকা মেহেরিন। সেও চেয়ে আছে, তবে চোখের কোণে কৌতূহল লুকাচ্ছে না। হৃদ হালকা হেসে বলে, পছন্দ করা মানে যদি হয় এমন কাউকে
যার বোকামি ভালো লাগে, যার হাসির পেছনে লুকানো কষ্ট, কিন্তু তাকে কখনো এটা বলবে না। সময় মতো তাকে আমার ঘরে তুলে আনবো, এইটুকুই জানি। সবাই চমকে ওঠে, চুপচাপ হয়ে যায় সবাই। রাহির মুখ থেকে একটু দুষ্টু হাসি হারিয়ে গিয়ে পড়ে কৌতূহলের ছায়া। সে আবার জিজ্ঞেস করে, কে এসে ভাইয়া? হৃদ এবার হালকা হেসে বলে। এই খেলায় প্রশ্ন ছিল একটা, উত্তরও একটা। তারপর সে হালকা এক দৃষ্টিতে একবার তাকায় মেহেরিনের দিকে, একদম নীরব, অথচ সব বলার মতো এক দৃষ্টি। মেহেরিনের বুকের ভিতর যেন একটু ধক করে ওঠে, কিন্তু সে কিছু বলে না, শুধু মুখে এক অদ্ভুত লাজুক হাসি খেলে যায়। রাহি বলে, ও, এটা তো পুরোই সিনেমাটিক। আর চুমকি ঠেলে দেয় মেহেরিনকে। তুই এমন ব্লাশ করছিস কেন মেহু? ব্যাপার কি বলতো? ট্রুথ অ্যান্ড ডেয়ারের হাসাহাসি, চিৎকারের মুখর চারপাশ, সবাই নিজেদের আনন্দে ডুবে, কিন্তু মেহেরিন, সে সবার মাঝে থেকেও যেন একা। বাইরের কোলাহল আর নিজের মনের ভিতরে সেই কথাগুলো শুধু খেলার অংশ নয়, মেহেরিনের মনে অদ্ভুত এক অস্থিরতা ছড়িয়ে দেয়। মেহবুবার সেই পুরনো কথাটাও ফিরে ফিরে আসে। তুই খেয়াল করিস হৃদ ভাইয়ার চোখে তোর জন্য একটা আলাদা দৃষ্টি আছে। সব কথা, সব ইঙ্গিত একসাথে এসে যেন গেঁথে যাচ্ছে ওর হৃদয়ে। কি এটা? পছন্দ, ভালোবাসা, নাকি শুধুই কল্পনা, নাকি ওর মনের ভুল? অস্থির মন নিয়ে একবার চোখ তোলে মেহেরিন হৃদের দিকে। ঠিক তখনই হৃদও তাকায় মেহেরিনের দিকে। দুজনেই চোখ একসাথে আটকে যায় কিছু মুহূর্তের জন্য। সেই চোখে এমন কিছু ছিল যা মেহেরিনের হৃদয় কাঁপিয়ে দেয়। সে তাড়াতাড়ি চোখ নামিয়ে নেয়, নিজেকে সামলাতে না পেরে পাশে বসা রাহির আর চুমকির দিকে হেলে পড়ে বলল, আমি একটু রুমে যাচ্ছি, মাথাটা কেমন যেন করছে আমার। আরে, কি হলো হঠাৎ? না, তেমন কিছু না, একটু বিশ্রাম দরকার মনে হয়। তোরা কি যাবি আমার সাথে? বলেই ধীরে ধীরে উঠে দাঁড়ায় মেহেরিন। রাহিয়া ধীরে সরে যেতে যেতে ভাবে, এই ছেলেটা সত্যি কি ওকে ভালোবাসে, নাকি ও এরকম স্বপ্নরং। রাত তখন 12টা পেরিয়ে গেছে। রিসোর্টের নিস্তব্ধতা যেন ঢেকে রেখেছে সারাদিনের কোলাহল। সবাই ডিনার সেরে যার যার ঘরে শুয়ে পড়েছে, কিছুটা ক্লান্ত, কিছুটা খুশিতে ভরা। কিন্তু রাকিবের ঘুম আসেনি। চুপচাপ রিসোর্টের ছাদের ধারে দাঁড়িয়ে আছে সে, অন্ধকার আকাশের দিকে তাকিয়ে, হাত দুটো জিন্সের পকেটে, চোখে একরাশ চিন্তা। ট্রুথ অ্যান্ড ডেয়ারের খেলায় হাসির মাঝে কেউ বুঝতেই পারল না রাহির এক উত্তরের নিচে কিভাবে যেন স্তব্ধ হয়ে গেছে একজন, রাকিব। রাকিব সেই চোখে চোখ রেখে বলা, হ্যাঁ, লাভ এট ফার্স্ট সাইট হয়েছিল। এই বাক্যটা যেন বিদ্যুতের মতো বিঁধে গেল রাকিবের বুকে। সে রাহির চোখে খুঁজেছিল নিজের ছায়া, কিন্তু রাহি তো তখন তাকিয়ে বলছিল, হয়েছিল, কিন্তু কাকে দেখে হয়েছিল, কাকে দেখে চোখ আটকে গিয়েছিল ওর। দাঁড়িয়ে হাসি মুখে কিছু বলে না, কিন্তু মন যেন এক এক করে সব ভেঙে পড়ছে। রাহি যদি অন্য কাউকে পছন্দ করে তবে আমি কোথায় দাঁড়াই? এই অনুভূতিতে সে নিজেই হারিয়ে যাচ্ছে, আর নিজেকে বোঝানোর চেষ্টা করছে। তোর তো কিছু বলার অধিকার নেই রাকিব, তুই তো কখনো কিছু বলিসনি। তোর ভালো লাগা তো তোর ভিতরেই মরে আছে। একটা না বলা অনুভব আর একটা বলা সত্যর মাঝে হেরে যাচ্ছে কোনো এক শান্ত অভিমানী মন। রাহির মুখে এই কথাটা সত্যি কি কারোর জন্য ছিল, নাকি শুধুই খেলায় বলা কথা মাত্র? কিন্তু ওর চোখে তো বলছিল অন্য কথা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে রাকিব, মনে মনে ভাবে, আমি কেন এভাবে ভাবছি? ও কি সত্যি কখনো বুঝবে? ঠিক তখনই পেছন থেকে আস্তে ভেসে আসে এক চেনা কণ্ঠ। এখানে দাঁড়িয়ে আকাশ দেখছো নাকি কষ্ট লুকোচ্ছো? রাকিব ঘুরে দেয় না। রাহি জিজ্ঞেস করে। রাকিব একটু হেসে মাথা নাড়ে। না, শুধু কিছু ভাবছিলাম। বুঝেছি, ভাবছিলে আমি যাকে বলেছি সে কে, তাই না? রাহি এবার সরাসরি চোখে চোখ রাখে। রাকিব চমকে যায়, কিন্তু কিছু না বলে মাথা নিচু করে। রাহি আবার বলে, ভাবো, তাতে কষ্ট নেই, কিন্তু একটা কথা বলি, ভালোবাসা কখনো একপাক্ষিক হয় না যদি সেটা সত্যি হয়। রাকিব তাকায় রাহির দিকে, একটু আলো পড়ে ওর মুখে, চোখ দুটো গভীর অথচ কোমল। কিছু বলার আগেই রাহি ঘুরে যেতে যেতে শুধু বলল, ভালোবাসা বুঝতে সময় লাগে রাকিব ভাইয়া, তবে তার সাথে প্রয়োজন বলে দেওয়ার সাহসটুকু, কিছু কিছু সময় রিস্ক নিতে হয়, কিন্তু সাহসটুকুই যেন ঠিক সময়ে আসে। সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, তাই সময় থাকতেই সময়ের কাছে সময় করতে হয়। কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না রাহি, দৌড়ে চলে যায়। থাকতেই সময়ের কাছে সময় করতে হয়।
কথাগুলো বলে আর এক মুহূর্ত দাঁড়ায় না রাহি, দৌড়ে চলে যায় ওখান থেকে। আর এইদিকে রাকিব আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। সোনালি সূর্যটা ধীরে ধীরে পশ্চিম আকাশে হেলে পড়েছে, ঠিক যেমন করে একটা নতুন জীবনের সূচনা হয় পুরোনো দিনের রক্তিম ছায়ায়। রাজপ্রাসাদ জুড়ে আজ যেন এক অপূর্ব মোহময়তা। প্রতিটি দেয়াল, প্রতিটি স্তম্ভ, এমনকি বাতাসও আজ যেন বিয়ের সুরে বাঁধা। হাজার হাজার রঙিন আলোয় সাজানো প্রাসাদের প্রতিটি কোণা জ্বলজ্বল করছে সোনালি জ্যোৎস্নার মতো। প্রাসাদের দক্ষিণী চত্বরে বিশাল একটি মণ্ডপ বানানো হয়েছে, মাথার উপর রূপালী রেশমের ছাউনি, নিচে লাল সোনালী কার্পেট, আর মাঝখানে গোলাপি ও সাদা ফুলে মোড়ানো মঞ্চ। সেইখানে বসবেন আজ রাজকন্যা অর্ককন্যা মেহেরিন। মেহেরিন, যার নামেই শুরু হয় কবিতা, যার হাসিতে গলে যায় কার্পেট, আর মাঝখানে গোলাপি ও সাদা ফুলে মোড়ানো মঞ্চ। সেইখানে বসবেন আজ রাজকন্যা অর্ককন্যা মেহেরিন। মেহেরিন, যার নামেই শুরু হয় কবিতা, যার হাসিতে গলে যায় বরফ, আর যার চোখে লুকিয়ে থাকে হাজার বছর পুরনো কোনো প্রেম গাথা। আজ সে বসবে সবার সামনে কনের সাজে, সোনার জরির কাজ করা মেহগনি লেহেঙ্গা, মাথায় টুকটুকে লাল ঘোমটা, গলায় রবির হার, হাতে কাচের চুড়ি আর আলতা পরা, পায়ে রূপালী নূপুর, চুলে চন্দ্রমল্লিকার, হাসিতে এক অদ্ভুত সংকোচ। তার চারপাশে রমণীরা মেহবুবা ও চুমকি মাথায় ওড়না টেনে দিল, অন্য রমণীরা নাচছে, চারপাশে ঢাক বাজছে, শঙ্খধ্বনি উঠেছে। আর ঠিক তখনই দূর থেকে শোনা গেল ঘোড়ার টকবক শব্দ। সোনালি রথে চড়ে আসছে রাজপুত্র হৃদ, সাদা পোশাক, কোমরে তরবারি, মাথায় পাগড়ি, তার চোখে। আর ঠিক তখনই দূর থেকে শোনা গেল ঘোড়ার টকবক শব্দ। সোনালি রথে চড়ে আসছে রাজপুত্র হৃদ, সাদা পোশাক, কোমরে তরবারি, মাথায় পাগড়ি, তার চোখে দৃষ্টি সোজা মেহেরিনের দিকে। সে জানে এই রাজ্য, এই সভা, এই আয়োজনের মাঝেও রাজকন্যা ছাড়া আর কিছু তার চোখে পড়ছে না। প্রাসাদের মূল দরজায় দাঁড়ানো হৃদ এক ঝলক তাকালো মেহেরিনের দিকে। তাকানোটা এমন ছিল যেন সমস্ত পৃথিবী থেমে গেছে ওই দুজনের চোখাচোখির মুহূর্তে। সবার মাঝে ধীরে ধীরে এগিয়ে এলো হৃদ। রাজা ফিরোজ আর রানী মালিহা হাসিমুখে আশীর্বাদ করলেন। হৃদ হাত বাড়িয়ে বলল, চলো আমার রাজকন্যা। মেহেরিন লাজুক হাসিতে মাথা নিচু করে রাখলো, কিন্তু চোখে ছিল এক অদ্ভুত সাহস। সে জানে এই হাতটা ধরে রাখবে সারা জীবন। আকাশের তারা গুনছে, চাঁদ যেন আছে একটু বেশি উজ্জ্বল, কারণ আজ রাজ্যের রাজকন্যা মেহেরিন আর রাজপুত্র হৃদের শুভ বিবাহ। প্রাসাদের ভেতর আজ যেন রূপকথার রাজ্যে নেমে এসেছে মেহেরিন আর হৃদ। আজ তাদের শুভ বন্ধনে আবদ্ধ হওয়ার দিন। দরবার হলে বসেছে রাজসভার মতো এক আসর। আলো আধারিতে দুলছে প্রদীপ, বাতাসে গোলাপ আর চন্দনের গন্ধ। রূপালী পর্দা সরিয়ে ঢুকছে অতিথিরা, সবাই রাজা রানীদের মতো পোশাকে। আসরের মঞ্চে এখন রাজকন্যা মেহেরিন ও রাজপুত্র হৃদ পাশাপাশি বসে। মাঝে মাঝে চোখাচোখি হয়, কিন্তু সেই চাহনিতে এক লাজুক, গভীর আর জাদুকরী টান। সবার সামনে হঠাৎ বাজে শঙ্খ। শুরু হয় রাজ পরিবারের বিশেষ নৃত্য উৎসব। শুরুতে আসে রাহি ও মেহবুবা, রঙিলা ঘাগরায়, রূপালী চুড়িতে। তার নাচে ছিল প্রাণ, হাসিতে ছিল সুর। তারপর আসে চুমকি ও শান্ত, একসাথে গানে গানে জানায় রাজকন্যার সৌন্দর্য আর রাজপুত্রের বীরত্বের কথা। রাকিব ও মাহির দাঁড়িয়ে গায় এক ঐতিহাসিক গাথা, যেখানে প্রেম জয় করে যুদ্ধ, যেখানে চোখ বলে দেয় সেই কথা। এগিয়ে আসে, হাত বাড়ায়। মেহেরিন একটু হকচকিয়ে, একটু লাজুক হেসে হাত রাখে ওর হাতে। নরম গানের সুরে শুরু হয় তাদের প্রথম রাজনৃত্য। না, সেখানে ঝাঁকজমক নয়, বরং ছিল এক নিঃশব্দ স্বীকারোক্তি। হৃদ মাঝে মাঝে মেহেরিনের চোখে চোখ রাখে, যেন বলতে চায়, তোমাকে চেয়েছি, পেয়েছি, আর এখন সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। চারপাশে কেউ কেউ চোখে জল ফেলছে, কেউ থমকে দাঁড়িয়েছে। এটা যেন শুধু এক নাচ না, এটা ছিল প্রেমের প্রতিজ্ঞা। আর দূরে দাঁড়িয়ে রাহি, মেহেব ও চুমকি হাত তালে দিয়ে হাসছে, চোখে আনন্দ, ঠোঁটে প্রশংসা। আর এইভাবেই এক রাজপ্রাসাদে রূপকথার মতো রাতের মাঝে মিলেছে দুটি হৃদয়, যাদের ছায়া গায়ে আজও জ্যোৎস্না পড়ে। রাজনৃত্যের মাঝখানে যখন চারপাশ নীরব আর জ্যোৎস্নার মতো আলো ঝরে পড়েছে মঞ্চে, হৃদ হঠাৎ মেহেরিনের কানে নিচু হয়ে এক নিঃশব্দে বলে, আজ থেকে তুমি শুধু আমার। কেউ কিছু বলুক না বলুক, আমি তোমাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি। আর সেই চোখে ছিল অসম্পূর্ণ হাজারটা কবিতা। ঠিক তখনই দূরে দাঁড়িয়ে থাকা এক মেয়ে, নাম আদ্রিজা, যার চোখে ছিল অভিমানের ঝিলিক।
সে হৃদকে পছন্দ করত বহুদিন, কিন্তু কখনো বলতে পারেনি। আজকের এই দৃশ্য তার ভেতরকার কষ্টটাকে বিষ বানিয়ে তুলল। সে সোজা গেল রাহির কাছে, মুখে হাসি রেখে বলল, তোর ভাবি মেহেরিন তো অনেক ভাগ্যবতী, হৃদের মতো মানুষ ওকে পেয়ে গেল। আর কেউ হয়তো চেয়ে চেয়ে দেখবে। রাহি সব বোঝে, সে হেসে বলল। চুমকি তখন পাশে এসে ফিসফিস করে বলল, আমাদের মেহু তো এমনই, সে ভালোবাসা পায় কারণ সে মন দিয়ে ভালোবাসে। আসরের মাঝে আবার গান শুরু হয়। হৃদ আর মেহেরিন হাত ধরে মঞ্চ ছেড়ে নামছে। সবার সামনে ওরা এখন শুধু রাজকন্যা রাজপুত্র নয়, ওরা হয়ে উঠেছে সেই জোড়া তারা যারা একে অপরকে ছাড়া অপূর্ণ। আর আদরে দাঁড়িয়ে অদ্রিজার চোখে জলে চিকচিক করে উঠল, কিন্তু কারো চোখে সেটা পড়ল না, কারণ সেই মুহূর্তে ভালোবাসা জয় হলো সবকিছুর উপর। আলো ঝলমলে রাজপ্রাসাদ, সোনার উপর অলংকারে মোড়া দরবার হলের মাঝখানে সজ্জিত বিয়ের মঞ্চ। মেহেরিনের গায়ের রক্ত লাল বেনারসি, কপালে টিকলি, চোখে আবেশ। পাশে দাঁড়িয়ে হৃদ, সাদা শেরওয়ানি আর চোখে তীব্র এক সিদ্ধান্তের দীপ্তি। সবার সামনে এসে মেহেরিনের বাবা আদর আর গর্ভে পরিপূর্ণ কণ্ঠে বললেন, আজ আমার মেয়েকে তুলে দিচ্ছি এমন এক যুবকের হাতে যে শুধু যোগ্য নয়, আমার মেয়ের ভালোবাসার আসল দাবিদার। হৃদ, আমার মেহেরিন এখন তোমার। মেহেরিনের হাতটা যখন হৃদের হাতে তুলে দেওয়া জন্য বাড়ালো রাজপ্রাসাদ জুড়ে নিস্তব্ধ এক আবেগ। ঠিক তখনই ঘন ধোয়ার কুণ্ডলী আর কালো কাপড়ে মুখ ঢাকা একদল আগন্তুক চারপাশ ঘিরে ফেলে। রাজপ্রাসাদের সমস্ত রক্ষী মুহূর্তেই সতর্ক। আতঙ্কের ছায়া নেমে আসে মঞ্চে। এর মাঝে এক গম্ভীর কণ্ঠ, ঘন ধোয়ার কুণ্ডলী আর কালো কাপড়ে মুখ ঢাকা একদল আগন্তুক চারপাশ ঘিরে ফেলে। রাজপ্রাসাদের সমস্ত রক্ষী মুহূর্তেই সতর্ক। আতঙ্কের ছায়া নেমে আসে মঞ্চে। এর মাঝে এক গম্ভীর কণ্ঠ গর্জে ওঠে, রাজকন্যা মেহেরিন আমার, আমি ছাড়া আর কেউ তোকে স্পর্শ করতে পারবে না। ভালোবাসা নয়, অধিকার আমার। সবার চোখে বিস্ময়, কেউ চিনতে পারছে না মুখ ঢাকা সেই লোকটিকে। মেহেরিন হৃদের হাত চেপে ধরে। হৃদ ঠান্ডা গলায় বলে, ভালোবাসা কেড়ে নেওয়া যায় না, আর যাকে ভালোবাসা যায় তার উপর অধিকার দাবি করে না কেউ। চোখে চোখ হৃদ আর মেহেরিনের, দুজনের মাঝখানে দাঁড়িয়ে এখন বিশাল এক পরিণতির অপেক্ষা। তখনই ব্যাকগ্রাউন্ডে ঢোলের শব্দ। একদল রাজপ্রাসাদের যোদ্ধা ছুটে আসে। চুমকি আর রাহি দূর থেকে চিৎকার করে, ওই লোকটাকে, ও মেহু আর হৃদকে আলাদা করতে পারবে না। রাজপ্রাসাদ জুড়ে উৎসবের আবহাওয়া মুহূর্তেই ভয় আর আতঙ্কে রূপ নেয়। একদল রাজপ্রাসাদের যোদ্ধা ছুটে আসে। চুমকি আর রাহি দূর থেকে চিৎকার করে, ওই লোকটাকে, ও মেহু আর হৃদকে আলাদা করতে পারবে না। রাজপ্রাসাদ জুড়ে উৎসবের আবহাওয়া মুহূর্তেই ভয় আর আতঙ্কে রূপ নেয়। মুখোশধারী লোকটি চোখে হিংস্র ঝলঝল আলো। সে দৃষ্টি সোজা হৃদের চোখে, কঠিন, হুমকিময়। তার হাতে ধারালো একটি তরবারি। হঠাৎ সে ঝাঁপিয়ে পড়ে হৃদের দিকে। হৃদ সামলে ওঠার আগে এক প্রচণ্ড আঘাতে মাটিতে পড়ে যায়। চারপাশ থেকে মুখোশধারীরা এগিয়ে আসে, সবাইকে অস্ত্রের মুখে দাঁড় করায়। রাজ সৈন্য, অতিথি, এমনকি চুমকি, রাহি, মাহির, রাজা রানী বা শান্ত রাকিব পর্যন্ত কিছুই করতে পারে না। মুখোশধারী সেই লোকটি মেহেরিনের হাত ধরে টেনে তোলে। আমার রাজকন্যা, তোকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। মেহেরিন কাঁপতে কাঁপতে বলে, কে আপনি? আমি ছেড়ে দিন। কিন্তু তার কণ্ঠস্বর হারিয়ে যায় কোলাহলে। একটা শীষ দেয় লোকটা, আর সঙ্গে সঙ্গেই রাজমঞ্চের সামনে এসে দাঁড়ায় এক কালো ঘোড়া। সে শীষ দেয় লোকটা, আর সঙ্গে সঙ্গেই রাজমঞ্চের সামনে এসে দাঁড়ায় এক কালো ঘোড়া। সে জোর করে মেহেরিনকে উঠিয়ে নেয় সেই ঘোড়ায়। চারপাশে কেউ কিছু করতে পারে না, সবাই অস্ত্রের মুখে বন্দী। রক্তাক্ত অবস্থায় হৃদ উঠে দাঁড়ানোর চেষ্টা করে, মেহেরিনের দিকে হাত বাড়ায়, চোখে অসহায়তা। মুখোশধারী লোকটা তাকিয়ে বলে ওঠে, তাকে ভালোবেসেছ? দেরি হয়ে গেছে রাজপুত্র, সে এখন আমার। তারপর ধুলোর জ্বর তোলে। মেহেরিনকে নিয়ে মুখোশধারীর প্রাসাদ ছেড়ে যাচ্ছে। হৃদের ঠোঁটে তখন কেবল একটাই শব্দ, মেহু। মেহেরিন চিৎকার করে ওঠে, হৃদ, হৃদ, বাঁচাও আমায়। কিন্তু চারপাশ তখন ছুরি তরবারি বিষাক্ত নীরবতায় পরিপূর্ণ। তারা অন্ধকারে মিলিয়ে যায়। ঘরটা নিস্তব্ধ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়েছে বিছানায়। নিঃশব্দ রাতে হঠাৎ না। একটা তীব্র চিৎকারে কেঁপে উঠল ঘর। মেহেরিন ঘেমে নিয়ে উঠে বসে পড়ল। নিঃশ্বাস আসে। মিহু আপু, কি হয়েছে তোর? এমন করে চিৎকার করলি কেন? মেহেরিন কিছু বলতে পারছিল না, গলা শুকিয়ে গেছে, চোখের কোণে অশ্রু চিকচিক করছে। রাহি ওর মাথায় হাত বুলিয়ে বলে, স্বপ্ন দেখেছিস মিহু আপু? মেহেরিন আস্তে মাথা নাড়ে, গলার স্বর কম্পিত।
ভয়ঙ্কর। কেউ আমাকে নিয়ে যাচ্ছিল, সবাই চুপ, কেউ কিচ্ছু করতে পারছিল না। চুমকি এক গ্লাস পানি এগিয়ে দেয়। পানি খা, আর ভয় পাস না, আমরা তো আছি তোকে ঘিরে। রাহি একটু হেসে বলে, চিন্তা করিস না আমার রাজকন্যা, এমন কেউ আসলে ওকে আমি এক লাথি মেরে সরিয়ে দিতাম। অজানা অস্থিরতা এনে দিয়ে গেল তার মনে। সাথী মৌ ব্যাপারটা বুঝে ওরা নিজেদের জায়গায় চলে যায়, ওদের তিনজনকে একা ছেড়ে দেয়। মেহেরিনের চিৎকার রাতের নিস্তব্ধতা ছিঁড়ে যেন এক অজানা ঝড়ের ঘূর্ণি তৈরি করলো। পাশের রুমেই ছিল হৃদ, শান্ত আর রাগে। চিৎকার শোনার সাথে সাথেই হৃদ যেন এক প্রকার দৌড়ে এলো দরজার সামনে। মেহরিন, দরজা খোলো, কি হয়েছে? মেহেরিন। হৃদ কাপা কণ্ঠে। চুমকি আর রাহি দুজনে থমকে গেছে। মেহেরিনের চোখে জল, বিছানার চাদরটা মুঠো করে ধরে আছে। রাহি হঠাৎ সামলে উঠে গিয়ে দরজার ছিটকিনি খুলে দেয়। দরজা খোলার সাথে সাথেই হৃদ এক পা ভিতরে, চোখ খুঁজে বেড়ায় মেহেরিনকে। চোখ আটকে যায় বিছানার কোণে সংকুচিত হয়ে বসে থাকা মেয়েটার উপর। মেহরিন, তুমি ঠিক আছো? মেহেরিন মাথা নাড়ে, কিন্তু চোখে জল, কণ্ঠস্বর কাপা। স্বপ্ন, ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম, তাই আমি আমি আর বলতে পারি না। মেহরিন। রাকিব তখন ঘরের ভেতরে ঢুকে দাঁড়ায়। চুমকি আর রাহির দিকে তাকায়। আমরা কি ডাক্তার আনবো? না ভাইয়া, ভয় পেয়েছে ও। আর আর কোনো সমস্যা নেই, একটু পানি খাওয়ালাম, এখন ভালো লাগবে। আপনারা বেশি চিন্তা করবেন না। শান্ত তখন জানালার পর্দা একটু সরিয়ে বলে, রাতে এমন চিৎকার শুনলে কে না ভয় পাবে। আমি তো ভাবলাম কেউ কিছু পাশে, ভয় পেও না। মেহরিন তাকায় হৃদের চোখে। সেই চোখে ছিল আশ্বাস, আরেকটা চাপা ভয়, যেন এই মুহূর্তে যদি কেউ কিছু না করে মেহরিন সত্যি আবার হারিয়ে যাবে। রাহি আস্তে আস্তে বলে, চলো এখন আমরা একটু সবাই চুপচাপ বসে থাকি, ওর পাশে থাকলেও শান্ত হবে। রাত নেমে এলো আরো গভীরে, কিন্তু সেই ঘরের ভিতর এক অদ্ভুত অনুভূতি, ভয়, আশ্বাস আর অজানা এক টান পূরণের গল্প বনে চলেছে নিঃশব্দে। ঘর জুড়ে এক নিস্তব্ধতা, সবে কিছুটা স্থির হয়েছে মেহেরিন। চোখে এখনো ভয়ের ছায়া, গালে শুকিয়ে আছে এখনো চোখে অশ্রুবিন্দু। পাশে বসে থাকা হৃদ তার দিকে তাকিয়ে আছে গভীর মনোযোগে। চুমকি, রাহি, সাথী, মৌ, রাকিব আর শান্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। কারোর মুখেই কোনো কথা নেই, যেন প্রত্যেকেই অপেক্ষা করছে মেহেরিনের শান্ত কণ্ঠের। একটু চুপ থেকে মেহেরিন আস্তে বলে উঠল, আমি ঠিক আছি, ভয় পেয়েছি। রাকিব আর শান্ত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে। কারোর মুখেই কোনো কথা নেই, যেন প্রত্যেকেই অপেক্ষা করছে মেহেরিনের শান্ত কণ্ঠের। একটু চুপ থেকে মেহেরিন আস্তে বলে উঠল, আমি ঠিক আছি, ভয় পেয়েছিলাম, কিন্তু এখন ভালো লাগছে। তারপর চারপাশের দিকে তাকিয়ে সবার চিন্তিত মুখ দেখে একটু হেসে বলল, আমি দুঃখিত, আপনারা সবাই জেগে গেছেন আমার জন্য। আসলে স্বপ্নটা অনেক ভয়ানক ছিল। মনে হচ্ছিল আমি কোথাও হারিয়ে যাচ্ছি, একটা অদ্ভুত অন্ধকার আমায় টেনে নিচ্ছিল। আমি ওর কণ্ঠ থেমে যায়। চুমকি তখন এসে ওর পাশে বসলো। তুই একা না মেহু, আমরা তো আছি। রাহি ওর মাথায় হাত রেখে হালকা গলায় বলে, মেহু আপু, তোর আবার ভয় লাগলে ডাকবি, ঠিক আছে? মেহেরিন মাথা নাড়ল, তারপর সবার দিকে তাকিয়ে বলল, আপনারা সবাই এবার ঘুমিয়ে যান, আমি ঠিক আছি এখন। আসলে স্বপ্নটার জন্যই ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ঠিক সামলে নেব নিজেকে। হৃদ চুপচাপ একবার তাকালো ওর মুখের দিকে, যেন কি সবার দিকে তাকিয়ে বলল, আপনারা সবাই এবার ঘুমিয়ে যান, আমি ঠিক আছি এখন। আসলে স্বপ্নটার জন্যই ভয় পেয়ে গিয়েছিলাম, আমি ঠিক সামলে নেব নিজেকে। হৃদ চুপচাপ একবার তাকালো ওর মুখের দিকে, যেন কিছু বলতে চায় কিন্তু বলে না, শুধু মাথা ঝাঁকায়। হৃদের খুব বলতে ইচ্ছে করছে। চিন্তা করো না মেহরিন পাখি, আমি আছি তো তোমার পাশে, সারা জীবন থাকবো। হৃদ, রাকিব আর শান্ত ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে যায়। দরজা বন্ধ হয় আস্তে। মেহরিন তখন শুয়ে পড়ে, তার দুপাশে শুয়েছে চুমকি আর রাহি। কিন্তু তাও মেহরিনের ভেতরে ভেতরে একটু হালকা অনুভব করে। বাহিরের রাত আরো গাঢ়, কিন্তু হৃদয়ের গোপনের কোণে আলো এক বিন্দু জ্বলে থাকে। ঘরটা আবার নিস্তব্ধ, জানালার পর্দা হালকা নড়ে, মৃদু হাওয়ায় ছোঁয়ায়। মেহরিন ছাদটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন উত্তর খুঁজে বেড়াচ্ছে। নিজের হাত দুটো জড়িয়ে ধরে মনের ভেতর কথাগুলো গুছিয়ে নিতে চায়। আমি এমন স্বপ্ন দেখলাম কেন? রাজপ্রাসাদ, রাজকন্যা। মেহেরিন ছাদটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, যেন উত্তর খুঁজে বেড়াচ্ছে। নিজের হাত দুটো জড়িয়ে ধরে মনের ভেতর কথাগুলো গুছিয়ে নিতে চায়। আমি এমন স্বপ্ন দেখলাম কেন? রাজপ্রাসাদ, রাজকন্যা, আমার হাত তুলে দিচ্ছেন বাবা, পাশে হৃদ ভাইয়া, তারপর হঠাৎ সেই মুখোশধারী লোকটা। আর এত আলো চারপাশে, এত অন্ধকার কেন? এই স্বপ্নের মানেটা কি? এটা কি কোনো সংকেত? আর স্বপ্নে কেন বারবার হৃদ ভাইকে দেখেছি? কি আছে ওর সঙ্গে আমার এমন?
চিন্তার এক মুহূর্তে হঠাৎ কেমন একটা অস্থিরতা কাজ করে, আবার ছটফট করে বিছানায়। কিন্তু মনের ভেতরের ঝড় ধীরে ধীরে স্মিত হয়, হয়তো ক্লান্তি, হয়তো আবেগ, সব মিলিয়ে দু চোখ ধীরে ধীরে নেমে আসে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মেহেরিন, আবারও চোখ বন্ধ করে। মনের ভেতরে হৃদ ভাইয়ার চোখ দুটো ঘুরপাক খায়। সেই চাওয়াগুলো কিছু না বলে অনেক কিছু বলে ফেলা। আরও একবার গভীর ঘুমে আলিঙ্গনে তলিয়ে যায় মেহেরিন। বাইরে রাত এখন একেবারে মেখে ধীরে ধীরে জেগে উঠল রিসোর্ট। রাতের ঘুমে স্বস্তি মিলেছে সবার, কিন্তু মেহেরিনের চোখে যেন এখনো সেই স্বপ্নের ছায়া লেগে আছে। তবুও হাসি মুখে সবাই তৈরি হয়ে নিল। আজকের গন্তব্য মহস্থান ঘর, বাংলাদেশের ইতিহাসে এক জীবন্ত নিদর্শন। রিসোর্টের ডাইনিং হলে সকালের নাস্তা শেষে একে একে বাসে উঠে পড়ে সবাই। সবার মুখে আছে অন্যরকম এক আগ্রহ, কারণ এই সফরে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ওদের উপর। একটা রিপোর্ট তৈরি করতে হবে মহাস্থান ঘর নিয়ে। চুমকি এক হাত দিয়ে মেহেরিনকে ধরে বলল, এই যে রিপোর্ট, দেখবি আমি এমন বানাবো যেটা স্যার একবার পড়ে বলবে, বাহ চুমকি, তুমি তো একদম রিপোর্ট রানী। মেহেরিন হাসলো। রায় পেছন থেকে ঢুকে পড়লো ওদের কথার ভিতরে, বলে, তা রিপোর্ট রানী, আপনি কি রিপোর্ট করবেন? আমি চুমকি দ্য গ্রেট রিপোর্ট রানী, নাকি রিপোর্ট রানী দ্য গ্রেট চুমকি? তাদের হাসি ঠাট্টার মাঝে বাস ছুটে চলে মহাস্থান ঘরের পথে। সামনের দিকে চুপচাপ হালকা হাসি। ঘন্টাখানেক পর বাস থামে গন্তব্যে। পৃথিবীর প্রাচীনতার গন্ধে ভরা সেই জায়গা মহাস্থান ঘর। ভাঙা ইট, ধুলোয় ধরা ইতিহাসের গা ছমছমে চিহ্ন, সবাই যেন বলে দেয় হাজার বছরের গাথা। মহাস্থান ঘরের মাটি যেন ইতিহাসের গন্ধে আচ্ছন্ন। পাথরের ভাঙা দেয়াল, মসৃণ করা ইটের পথ, আর প্রাচীন স্থাপত্যের চিহ্ন, সবকিছুতেই ছড়িয়ে আছে শতাব্দীর অভিজ্ঞান। এখানে এসে যেন মেহেরিনের মনটা ফুরফুরে হয়ে গেল। শিক্ষকরা হাঁটতে হাঁটতে বুঝিয়ে দিচ্ছেন প্রতিটি কণার কাহিনী। সত্য, বিশ্বাস, কিংবদন্তি আর ইতিহাস মিলেমিশে তৈরি হচ্ছে এক জীবন্ত পাঠ। সেই ভিড়েই কোথাও আলাদা করে চোখে পড়ে যায় একদল মুখর ছাত্র। রাহি কখনো চুমকিকে খোঁচাচ্ছে, তো কখনো মেহেরিনের পিছনে লাগছে, কখনো ভিডিও করছে স্যারের কথা। চুমকি তো ক্যামেরা হাতে নিয়ে যেন একেবারে সাংবাদিক। আর মেহেরিন, সে কখনো চুপচাপ দাঁড়িয়ে প্রাচীন প্রাচীরের ছায়ায় স্যারের কথা শুনছে, কখনো বা চুমকির ক্যামেরার সামনে এসে। আরো তো অনেকেই আছে রে, কি করছে না করছে। রাহি পাশ থেকে বলে, তোরা থামবি? দাঁড়া, ওর ওড়নাটা একটু ঠিক করে দিই। ঠিক এভাবে চলতে রাখ। তারপর দুজন মিলে মেহেরিনকে দাঁড় করিয়ে দেয় দেয়ালের গায়ে হেলান দিয়ে। সামনে খোলা আকাশ, মুখে মৃদু হাসি, ঠিক যেন ইতিহাসের মাঝে দাঁড়ানো এক রাজকন্যা। চুমকি বলল, হাসি একটু। আরে ওটা প্রেমে পড়ার হাসি না, এমন করে হাসবি যেন তুই ইতিহাস জয় করতে এসেছিস। তারপর তিনজন একসাথে হেসে ওঠে। তিনজনের হাসিতে চারপাশে আনন্দ ছড়িয়ে পড়ে। এদিকে হৃদ আর শান্ত একটু দূরে দাঁড়িয়ে দৃশ্যটা দেখে। হৃদ কিছু না বলেই চুপচাপ তাকিয়ে থাকে মেহেরিনের হাসির দিকে, আর চোখে হালকা এক রং খেলে যায়, যা কেবল অনুভব করা যায়, বলা যায় না। অবশ্য সুযোগ বুঝে মেহেরিনের কয়েকটা ছবিও তুলে নেয় হৃদ। রিপোর্টের কাজের ফাঁকে শিক্ষকরা দিচ্ছেন ঐতিহাসিক ব্যাখ্যা, কখনো রাজাদের যুদ্ধ, কখনো রাজবন্দীদের আত্মত্যাগ। এই জায়গাটা কত সুন্দর, তাই না? অবশ্য তোমার চোখে যেন বোঝা যাচ্ছে তুমি ইতিহাসে বেঁচে উঠছো। মেহেরিন হেসে বলল। রাহি ফিসফিস করে চুমকিকে বলে, তোর বেস্টি কিন্তু আজ তো ইতিহাস পাগল। এখন যদি কেউ ওকে নিয়ে রোমান্টিক নাটক বানায়, আমি মোটেও অবাক হব না। তাহলে নাম রাখবো মেহেরিন মহাস্থান রানী। সবাই হেসে ওঠে। এভাবেই কেটে যায় সকালের ঘন্টাগুলো। ছবি, নোট, প্রশ্ন, পোজ, হেঁটে চলা আর ইতিহাস ছুঁয়ে দেখা, সব মিলিয়ে তৈরি হতে থাকে শুধু একটা রিপোর্ট নয়, তৈরি হয় স্মৃতির এক বর্ণময় খাতা। মহাস্থান ঘরের শেষ কোণায় তখন বিকেলের নরম আলো পড়েছে। মেহেরিন, চুমকি আর রাহি একটু আলাদা হয়ে পুরনো এক ইটের স্তূপ আর জাদুঘরের পাশে খোলা মাঠটা দেখতে বেরিয়েছিল। চারপাশে খুব একটা ভিড় নেই, কিছু পর্যটক আর কয়েকজন সহপাঠী অনেকটা দূরে। মেহেরিন একটা ভাঙা গম্বুজের নিচে দাঁড়িয়ে ছায়া পড়া পাথরটার ছবি তুলছিল। চুমকি দূর, অস্বস্তিকর অভিব্যক্তি, হালকা বাঁকা কথা, চাপা হাসি, আর বিরক্তিকর চোখের ভাষা। প্রথমে চুমকের রাহি বুঝে ওঠে না ব্যাপারটা। একজন বলে উঠল, এই দিকেই তো ক্যামেরা রাখো, ছবিটা সুন্দর হবে। তোমরা তো এমনিতেই মডেল। রাহি চোখ রাঙিয়ে বলল, আপনারা কে? আমাদের ক্যামেরা আমরা যেদিকে খুশি সেদিকে রাখবো। আপনারা বলার কে? দেখে তো ভদ্র ফ্যামিলি মনে হয়েছে। অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা ম্যানার্স শেখেননি? আরেকজন হেসে বলে,
আরে আমরা তো মজা করছি, এত সিরিয়াস হচ্ছ কেন? মেহেরিন কিছু বলছিল না, ও চুপচাপ দাঁড়িয়ে